দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় ছাত্রছাত্রীরা যারা আমার ভিডিও ক্লাস ফলো করছিলে তারা জানো যে আমরা তড়িৎ ক্ষেত্র যে অধ্যায়টি সেটা শুরু করেছিলাম আগের ক্লাসে। তো আমরা সেই পড়াটাকে একটু কন্টিনিউ করব। আজকে আমি তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা শুরু করি। দেখো, তড়িৎ ক্ষেত্র কী না, কোনো বিন্দু আধানকে আমি যদি একটা নির্দিষ্ট স্থানে রাখি তাহলে সেই বিন্দু আধানটি তার চারিদিকে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে একটা প্রভাব বিস্তার করে। কি প্রভাব না, সেই অঞ্চলে যদি অন্য কোনো আধানকে আনা হয় তাহলে সেই অন্য আধানটি সেই আধান দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। যে অঞ্চলের মধ্যে এই ঘটনাটি সীমাবদ্ধ হয় সেই অঞ্চলটাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ আমি একটা ছবিতে একটা ক্যাপিটাল কিউ চার্জ নিয়েছি বিন্দু আধান, এবং তার চারিদিকে একটা ডটেড লাইন দিয়ে আমি একটা এরিয়াকে ডিনোট করেছি। এইটা বোঝাতে চেয়েছি যে এইটুকু এরিয়ার মধ্যে যদি অন্য কোনো চার্জকে আনা হয়, অন্য কোনো আধানকে আনা হয়, তাহলে সেই চার্জটি, সাপোজ দ্যাট আমি অন্য কোনো একটা জায়গায় প্লাস স্মল কিউ চার্জ নিয়ে এলাম, তাহলে সেই প্লাস স্মল কিউ চার্জটি এই চার্জ দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ কোনো না কোনো একটা বল অনুভব করবে। এই যে এরিয়াটার মধ্যে এই ঘটনাটা ঘটে সেই এরিয়াটিকে, সেই অঞ্চলটিকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। আমরা এখানে একটা লিমিটেড এরিয়াকে দেখিয়েছি ঠিকই, বাস্তবে এইভাবেই আমরা এটাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু মনে রাখবে তাত্ত্বিকভাবে অর্থাৎ থিওরিটিক্যালি একটা বিন্দু আধানের যে চারিদিকে যে অঞ্চলটা যেখানে তার প্রভাবটা বিস্তার লাভ করে সেটা অসীম থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা হয় না। প্র্যাকটিক্যালি একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই এই ঘটনাটি সীমাবদ্ধ থাকে। এইটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। এখন এই তড়িৎ ক্ষেত্রটা কতটা স্ট্রং বা কতটা উইক এইটা বোঝানোর জন্য আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ ফিল্ড ইন্টেন্সিটি নামক একটি কোয়ান্টিটি জানতে হবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যার দ্বারা একটি তড়িৎ ক্ষেত্রের মান এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক নির্ধারিত হয়। কি সেটা? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দ্বারা তড়িৎ ক্ষেত্রের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেইটা আমরা জানতে পারি। কি সেটা? দেখো, সংজ্ঞাটা এরকম কি না, একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আমরা যদি একটি একক ধনাত্মক আধানকে আনি তাহলে সেই একক ধনাত্মক আধানটি যে বল অনুভব করবে তাকেই বলা হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দেখো, বুঝে নাও, আমি এই ছবিটা দিয়ে ফার্স্ট একটু বোঝাই। ধরো তুমি এই ক্যাপিটাল কিউ আধানের জন্য এই যে জায়গাটায় তুমি স্মল কিউ আধানটিকে নিয়ে এসছো সেইখানে তুমি ক্ষেত্র প্রাবল্য বের করতে চাইছো। কার জন্য? ক্যাপিটাল কিউ এর জন্য। কিন্তু বুঝে নাও, ক্যাপিটাল কিউ এর জন্য তুমি এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করতে চাইছো। তখন কি করতে হবে? একক আধানকে এখানে কল্পনা করতে হবে। অর্থাৎ তুমি প্লাস কিউয়ের পরিবর্তে তুমি যদি এখানে +1 একক ধনাত্মক আধানকে রাখো তাহলে সেই একক ধনাত্মক আধানটি এই ক্যাপিটাল কিউ আধান দ্বারা যে বল অনুভব করবে সেই বলটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আমরা এইখানে, এটা হচ্ছে সংজ্ঞা। হ্যাঁ, আরেকবার বলে দিই সংজ্ঞাটা। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী বলবো? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান যে বল অনুভব করে সেই বলটাই হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখানে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করার জন্য আবার একই রকম একটা ছবি অঙ্কন করেছি, করে সেখানে প্লাস কিউ ক্যাপিটাল কিউ আধানের জন্য পি বিন্দুতে, ভালো করে দেখো, যে পি বিন্দুতে আমি ক্ষেত্র প্রাবল্য বের করতে চাইছি। কিন্তু দেখো, এখানে +1 চার্জ না নিয়ে প্লাস কিউ চার্জ আমি কল্পনা করেছি। কেন? কারণ সবসময় আমাদের পক্ষে +1 চার্জ একটা বিন্দুতে থাকবেই এটা ভেবে নেওয়া সবসময় সঠিক নয়।
তাহলে কি আমরা ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করতে পারবো না? তাতেও পারবো। আমি যদি প্লাস কিউ চার্জ নিই তাহলেও ক্ষেত্র প্রাবল্য বের করতে পারবো। কি করে করব? দেখো, আচ্ছা এই প্রসঙ্গে বলে নিই, আমি কার জন্য ক্ষেত্র প্রাবল্য বের করছি? ক্যাপিটাল কিউ আধানের জন্য। সুতরাং এই ক্যাপিটাল কিউ যার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বার করছি বা নির্ণয় করার চেষ্টা করছি, সেই ক্যাপিটাল কিউ চার্জটাকে বলা হচ্ছে ফিল্ড চার্জ। আরেকবার বলে দিচ্ছি, যে আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা হচ্ছে সেই আধানটিকে বলা হচ্ছে ফিল্ড চার্জ। আর যার সাহায্য নিয়ে আমি পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করছি সেই চার্জটিকে বলা হয় টেস্ট চার্জ। দেখো পি বিন্দুতে আমি কি আধান নিয়েছি? প্লাস কিউ, স্মল কিউ, এইটা হচ্ছে টেস্ট চার্জ। হ্যাঁ, এইটার সাহায্য নিয়ে পি বিন্দুতে প্রাবল্য বার করছি কার জন্য? না, ক্যাপিটাল কিউ চার্জের জন্য। যেই ক্যাপিটাল কিউ চার্জটাকে আমরা বলছি ফিল্ড চার্জ। এটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, আচ্ছা এবার তাহলে আমি ক্ষেত্র প্রাবল্যটা বের করব কি করে? দেখো, আমরা ধরে নিয়েছি যে আমি এই কথাগুলো বলেছি। কি করব আমরা এবার? দেখো, আমরা পরিষ্কার বলতে পারি যে ক্যাপিটাল কিউ আধানের ওপর যে বলটা সৃষ্টি হবে সেটা কুলম্বের সূত্রানুসারে তার মানটা হবে 1/4πε0 Q1 Q2/r²। Q1-এর জায়গায় ক্যাপিটাল কিউ বসলো, Q2-র জায়গায় স্মল কিউ বসলো, /r²। এটা আমরা কুলম্বের সূত্রে পড়েছি। কি হচ্ছে কুলম্ব ফোর্সের ফর্মুলা এটা। তা এখন এই যে বলটা, এই যে ফোর্সটা, এটা কার ওপর, কত আধানের ওপর কাজ করছে? প্লাস কিউ আধানের ওপর। কিন্তু সংজ্ঞায় বলা হয়েছে +1 আধানের উপর যে বল কাজ করে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাই তো? একক ধনাত্মক আধান মানে +1 চার্জের উপর। তাহলে আমরা কি করে বের করব? ভেরি ইজি। আমার কাছে যদি প্লাস কিউ আধানের উপর বল এফ হয়, আমি ঐকিক নিয়ম যদি কাজে লাগাই তাহলে স্বাভাবিকভাবে +1 আধানের ওপর বল খুব স্বাভাবিকভাবে সেটা F/Q হবে, ঠিক কি না? F/Q, সেটাই আমি এখানে নিচে লিখেছি। দেখো, একক ধনাত্মক আধানের ওপর বল F/Q। আমি আরেকবার বলে দিচ্ছি, প্লাস কিউ আধানের ওপর বল যদি এফ হয়, এফের মানটা যেটা আমি কুলম্বের সূত্র দিয়ে বের করেছি, তাহলে +1 আধানের ওপর বলটা হবে F/Q ঐকিক নিয়মে। এই F/Qটাই হয়ে গেল তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে? তাহলে আচ্ছা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে সাধারণত বড় হাতের ই অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। সেই কারণেই তাহলে আমরা কি পেলাম? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইকুয়াল টু একক ধনাত্মক আধানের ওপর বল, মানে বল বাই আধান। সেই এক্সপ্রেশনটা নিচে আমি লিখেছি, E = F/Q ইকুয়াল টু, আমি যদি এইখান থেকে F/Qটা বের করতে চাই, এই কিউটাকে ইকুয়েশনের এই বাম দিকে এফ এর নিচে নিয়ে চলে আসো, তাহলেই তো F/Q হয়ে যাচ্ছে। যে স্মল কিউটা ইকুয়েশনের বাম দিকে লেফট সাইডে এফ এর নিচে নিয়ে চলে আসো, তাহলে কি পড়ে থাকছে? 1/4πε0 Q/r², ক্যাপিটাল Q/r²। দেখো, ক্যাপিটাল Q/r², দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এটাই হচ্ছে গাণিতিক রূপ। আমরা এইখান থেকে আরেকটা ফর্মুলা বা সম্পর্ক লিখে রাখি, পরবর্তীকালে আমাদের বিভিন্ন কাজে আসবে। সেটা হচ্ছে, তাহলে আমি যদি E = F/Q লিখি, তাহলে F = কত হচ্ছে? F = Q × E। অর্থাৎ কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মান যদি জানা থাকে, তাহলে সেই তড়িৎ ক্ষেত্রে যদি আমি কিউ পরিমাণ আধান রাখি, তাহলে সেই কিউ পরিমাণ আধানের উপর যে বলটা কাজ করবে সেটা হচ্ছে Q × E, অর্থাৎ আধান ইন্টু ক্ষেত্র প্রাবল্য। এইটাই হচ্ছে কোনো একটা আধানের উপর ক্রিয়াশীল বল, এই হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। নেক্সট আমরা যেটা করব, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক এবং মাত্রা। দেখো, আমরা এক্সপ্রেশন দিয়ে সব কিছু করি, এখানেও তাই করব। দেখো, আমরা কি পেয়েছি? ক্ষেত্র প্রাবল্য E = F/Q, ফোর্স পার চার্জ। সো এসআই ইউনিটটা কী হবে? ওপরে ফোর্সের ইউনিট নিউটন, নিচে চার্জের ইউনিট কুলম্ব, অর্থাৎ নিউটন পার কুলম্ব। তুমি যদি সিজিএসে করতে চাও, ডাইন পার ইএসইউ। আমি যদিও সিজিএসটা লিখিনি, তোমরা লিখেই নিতে পারো। সিজিএস এক্ষুনি লিখে দিচ্ছি, ডাইন পার ইএসইউ। ওপরে ফোর্সের একক ডাইন, নিচে চার্জের একক ইএসইউ। বাস, মাত্রা কী হবে? নেক্সট মাত্রাটা দাঁড়াচ্ছে ওপরে ফোর্সের মাত্রা, নিচে চার্জের মাত্রা। বসে গেল, ফোর্সের মাত্রা mL/t-2, চার্জের মাত্রা I/t, সেখান থেকে বের করে নেবে। এই হচ্ছে তোমার একক এবং মাত্রা। আমরা নেক্সট পড়াতে একটু
দেখো এরপর আমরা যেটা শিখবো সেটা আরেকটা নতুন টপিক, অবশ্যই ইম্পর্টেন্ট, এটাও একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে তড়িৎ বলরেখা, লাইন্স অফ ফোর্স, ইংরেজিতে বলা হয় লাইন্স অফ ফোর্স। কী সেটা? আমি যদি সংজ্ঞাটা ফার্স্টে বলে দিই, দেখো সংজ্ঞাটা বললে হয়তো কিছুই বুঝবে না, তাও আমাকে বলতে হচ্ছে, সংজ্ঞাটা বলে নিয়ে আমি বোঝাচ্ছি। কি বলা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের যদি আমরা একটা ধনাত্মক আধানকে, মুক্ত ধনাত্মক আধান, ফ্রি একটা পজিটিভ চার্জকে তড়িৎ ক্ষেত্রে যদি আমি রাখি, ছেড়ে দিই, তাহলে তড়িৎ ক্ষেত্রে রাখার ফলে সে একটা বল অনুভব করবে। তোমরা জানো, একটু আগেই দেখলে F = Q × E। তা যখনই তড়িৎ ক্ষেত্রে তুমি একটা ধনাত্মক আধানকে রাখলে সে একটা বল অনুভব করলো, করার ফলে কি হলো, সে বলের প্রভাবে তার মধ্যে একটা ত্বরণ তৈরি হবে, সে তখন গতিশীল হবে, অর্থাৎ সে একটা পথে মুভ করতে শুরু করবে। যে পথে সে মুভ করবে সেই পথটাই হচ্ছে বলরেখা। আরেকবার এবার সংজ্ঞা আকারে বলি, কি বলবো, যে তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান যে পথে গমন করে, যে পথে মুভ করে, সেই পথটাই হচ্ছে তড়িৎ বলরেখা। এই তড়িৎ বলরেখার তাৎপর্য কি না, তড়িৎ বলরেখা তুমি যদি তড়িৎ বলরেখা জানো কোনো একটা তড়িৎ ক্ষেত্রের, তাহলে সেই বলরেখার সাহায্যে তুমি যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক নির্ণয় করতে পারবে। কিভাবে? দেখো, তড়িৎ বলরেখার উপর অবস্থিত প্রতিটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক, মানে তুমি যদি তোমার কাছে যদি একটা তড়িৎ বলরেখা দেওয়া থাকে এবং বলরেখার ওপর তুমি যদি যে কোনো বিন্দুতে স্পর্শক টানো, তাহলে সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রটার দিক বা অভিমুখ কি সেটা ওই স্পর্শক বরাবর তুমি পেয়ে যাবে। দেখো এইখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, ধরো একটা কার্ভ টেনেছি, দেখো এরকম ABC একটা কার্ভ টেনেছি, হ্যাঁ, এরকম একটা ABC কার্ভ টেনেছি। যদি তোমরা ধরে নাও যে এই কার্ভটা একটা বলরেখা, তাহলে তুমি এই বিন্দুতে কি করলে, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করতে গেলে এই বিন্দুতে স্পর্শক টেনেছো, সেইটা হচ্ছে এই বিন্দুতে E∪A দিয়ে ডিনোট করেছি, অর্থাৎ এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক এ বিন্দুতে। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে চাও, তাহলে দেখো বি বিন্দুতে স্পর্শক টেনেছো, এটাকে E∪B দিয়ে ডিনোট করেছো। ঠিক একই রকমভাবে সি বিন্দুতে EC। এইভাবে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক কিন্তু নির্ধারণ করা যায়। এর যে প্রপার্টিসগুলো রয়েছে তড়িৎ বলরেখার, সেই প্রপার্টিসগুলো পড়লে আরও পরিষ্কার হয়ে যাবে। দেখো আমি তার মধ্যে প্রথম 1 আর 2 প্রপার্টি লিখেছি, কিন্তু তার আগেও আরও কতগুলো পয়েন্ট আমাকে বলে নিতে হবে। প্রথমেই হচ্ছে বলে নিই, হ্যাঁ, যে তড়িৎ বলরেখা এটা কিন্তু সম্পূর্ণ কাল্পনিক। মানে ওইভাবে তুমি যদি একটা তড়িৎ আধানকে রেখে তড়িৎ বলরেখা খোঁজার চেষ্টা করো, যে কোথায় দেখি তো লাইনগুলো দেখতে পাচ্ছি না, তো সেটা কিন্তু হবে না, এটা কিন্তু তোমাকে কল্পনা করে নিতে হবে। হ্যাঁ, তুমি একটা ধনাত্মক আধানকে যদি কোনো একটা বিন্দুতে মানে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে ছেড়ে দাও, সে তো একটা পথে যাবে, সেই পথটাই হচ্ছে কাল্পনিক, যে সেই পথটাই হচ্ছে বলরেখা। তো স্বাভাবিকভাবে এই বলরেখা দ্বারা আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক নির্ধারণ করতে পারি। তা এখন সেই কনসেপ্ট থেকে প্রথম পয়েন্টে আমি যেটা বলেছি, যে দুটো তড়িৎ বলরেখা কখনোই পরস্পর স্পর্শ করে না। একটা সময় এই কথাটা, এই প্রশ্নটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতো, যদিও এখন খুব বেশি আমি দেখতে পাই না বিগত সালগুলোতে, তবে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখা দরকার, যে কেন দুটো তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে স্পর্শ করে না। তার কারণটা, লজিকটা এটা হবে, ধরো আমি এখানে দেখিয়েছি যে ধরো দুটো বলরেখা, একটা বলরেখা আর একটা বলরেখা, আমি ধরে নিলাম যে না, তারা পি বিন্দুতে স্পর্শ করলো। তো স্পর্শ করলে কি হবে, দেখো একটা বিন্দু, যে বিন্দুতে দুটো কার্ভ রয়েছে, ফলে দুটো কার্ভ থাকার ফলে ফার্স্ট কার্ভের জন্য তুমি একটা ট্যানজেন্ট টানতে পারছো, স্পর্শক টানতে পারছো। ঠিক একই রকমভাবে একই বিন্দুতে সেকেন্ড কার্ভের জন্য আরেকটা স্পর্শক টানতে পারছো। তাহলে একই বিন্দুতে দুটো স্পর্শক বা দুটো ট্যানজেন্ট তুমি পেলে, আর দুটো ট্যানজেন্ট পাওয়া মানে প্রথম ট্যানজেন্টের জন্য দিক এটা, দ্বিতীয় ট্যানজেন্টের জন্য দিক এটা। তাহলে একই বিন্দুতে কি হচ্ছে না, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দুটো দিক। এটা আবার কখনো হয় নাকি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তো একটা ভেক্টর কোয়ান্টিটি, একই ভেক্টরের কখনো দুটো দিক থাকতে পারে? তাহলে এটা কখনোই সম্ভব নয়। তাহলে সেই লজিক থেকে আমরা বলবো যে না, একই বিন্দুতে কখনোই আমরা দুটো বলরেখাকে স্পর্শ করাতে পারবো না। যদি স্পর্শ করতো তাহলে একই বিন্দুতে একই তড়িৎ ক্ষেত্রের দুটো দিক, যা অসম্ভব। এই লজিক দিয়ে আমরা বলতে পারি দুটো তড়িৎ বলরেখা কখনোই পরস্পর স্পর্শ করে না। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা, এটাও একটা ইম্পর্টেন্ট ফিগার আমি এঁকেছি, ইম্পর্টেন্ট বলে এই 2 নম্বর পয়েন্টটাও আমি এঁকে দেখিয়েছি।
কি সেটা সুষম তড়িৎ বলরেখা আমরা কিভাবে প্রকাশ করব। এবার প্রথম প্রশ্ন হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র বলতে আমরা কি বুঝি। দেখো সুষম তড়িৎ ক্ষেত্রটা কি না, এমন যদি হয় যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সমস্ত বিন্দুতে এক এবং মান অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটাও প্রত্যেকটি বিন্দুতে সমান, তাহলে সেই তড়িৎ ক্ষেত্রকে আমরা বলি সুষম তড়িৎ ক্ষেত্র। দেখো একটা 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 সুষম তড়িৎ ক্ষেত্রকে দেখানোর উপায় হচ্ছে যে কতগুলো প্যারালাল লাইন আমাকে সম দূরত্বে নিয়ে আমাকে টানতে হবে, তাহলেই কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্রকে আমরা এক্সপ্রেস করতে পারবো। এইটাই সুষম তড়িৎ ক্ষেত্রকে দেখানোর উপায়, কতগুলো সুষম লাইনকে কতগুলো প্যারালাল লাইন এবং সম দূরত্বে একই দিকে কাজ করছে, এইটাই হচ্ছে। দেখো তুমি সমস্ত বিন্দুতে তড়িৎ ক্ষেত্রগুলো একই দিকে কাজ করছে এবং সব জায়গায় এর মানটাও সমান। এছাড়াও তড়িৎ বলরেখার আরও কতগুলো প্রপার্টি রয়েছে, যেমন তড়িৎ বলরেখা কিন্তু কখনোই বদ্ধ নয়, মানে অলওয়েজ ওপেন, মানে যেখান থেকে শুরু হচ্ছে ধরো এখান থেকে শুরু হচ্ছে, তো সে কখনোই ফিরে এসে আবার এই বিন্দুতে মিলবে না, দিস ইজ ইম্পসিবল। তড়িৎ বল যেটা আমরা বলতে পারি যে তড়িৎ বলরেখা কিন্তু অলওয়েজ ওপেন লাইন্স, নট ক্লোজড, যে তারা কিন্তু কখনোই ক্লোজড হয় না। হ্যাঁ, আচ্ছা, তারপরে এরকম অনেক পয়েন্ট তোমরা বইতে পাবে, যে পয়েন্টগুলো তোমরা একটু দেখে নিও, আমার ডিসকাস করার খুব বোধহয় প্রয়োজন হবে না, দেখে নিও, যদি সমস্যা হয় তাহলে আমরা সেটা নিয়ে পরবর্তী সময়ে হয়তো আলোচনা করতে পারি। ওকে, এই হলো তড়িৎ বলরেখার উপর আমাদের পড়া। নেক্সট আমরা যে জায়গাটায় চলে যাব সেটা হচ্ছে তড়িৎ বলরেখা কী করে ছবির সাহায্যে দেখানো হয়। সেখানে অনেক রকম ছবি আঁকা যেতে পারে, আমি দুটো এক্সাম্পল নিয়েছি, তোমরা বই থেকে অবশ্যই আরও বেশি করে পড়বে। দেখো আমরা তড়িৎ বলরেখাকে চিত্রের সাহায্যে কী করে প্রকাশ করব। দেখো আমি দুটো এক্সাম্পল নিয়েছি। প্রথমে বিন্দু আধানের ক্ষেত্রে, তো বিন্দু আধানের ক্ষেত্রে ফার্স্টে কী করেছে, একটা বিন্দু ধনাত্মক আধান নিয়েছি, পয়েন্ট পজিটিভ চার্জ। তো তার বলরেখাগুলো কী হবে, দেখো সেটা কি হচ্ছে যে আধান থেকে বেরিয়ে অসীম দূর অবধি সেটা বিস্তার লাভ করছে। আমি সেই অসীমটা দেখাইনি, কেন অসীম দূর অবধি, একটু আগে আমি একটা কথা বলেছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থিওরিটিক্যালি ইনফিনিট অবধি এক্সিস্ট করে, তাহলে অসীম অবধি যদি সে স্থায়ী হয় তাহলে তার বলরেখাটা অসীম অবধি যাবে, কারণ বলরেখা দ্বারা তো আলটিমেটলি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যই রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এবার বলরেখার দিকগুলো বহির্মুখী কেন বাইরের দিকে। এর কারণ হচ্ছে, দেখো একটু ডেফিনেশনটার কথা মনে করো, সেখানে তুমি সংজ্ঞায় কিন্তু পরিষ্কার বলেছো যে একটি ধনাত্মক আধানকে রাখলে সে যে পথে গমন করবে, তা তুমি একটা বিন্দু ধনাত্মক আধানের পাশে যদি আরেকটা ধনাত্মক আধান রাখো তাহলে সে কখনো ধনাত্মক আধানের দিকে আসবে, কাছে আসবে, তা কোনো দিনই হতে পারে না, কারণ এক্ষেত্রে ধনাত্মক আধানকে বিকর্ষণ করবে, ফলে সে আস্তে আস্তে দূরের দিকে সরবে। এই কারণেই ধনাত্মক আধানের জন্য বলরেখার দিকগুলো কিন্তু বহির্মুখী ধনাত্মক বিন্দু আধানের ক্ষেত্রে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি বিন্দু আধানটা নেগেটিভ নিই, লাইন্স অফ ফোর্সগুলো কিন্তু সেই একই রকমভাবেই ছড়িয়ে থাকবে, অসীম থেকে ওই বিন্দুর দিকে আসছে বলে মনে হবে, কিন্তু তার ডাইরেকশানটা দেখো ওইটাই যেমন অসীমের দিকে যাচ্ছিলো এখানে অসীম থেকে ঢুকছে। এর কারণটাও সেই একই লজিক, যে তুমি একটা ধনাত্মক আধানকে যদি এখানে ছেড়ে দাও তাহলে তো সে ধনাত্মক আধান ঋণাত্মক আধানদের আকর্ষণ বল অনুভব করবে, ফলে সে কাছে আসবে। এইটা হচ্ছে লজিক। এইবার পরবর্তী যে ছবিটা আমি এঁকেছি সেটা হচ্ছে দুটো বিন্দু আধান, কিন্তু দুটো সমান ও বিপরীত প্রকৃতির বিন্দু আধান, তাদের কাছাকাছি রাখা আছে। হ্যাঁ, কাছাকাছি অবস্থিত, ধরো একটা প্লাস একটা মাইনাস, সমান চার্জ কিন্তু তারা কাছাকাছি আছে। তখন কি হবে, এই দুটোকেই তোমরা একটু ইমাজিন করো, যদি এই দুটো বিন্দু আধান অনেক দূরে না থেকে কাছাকাছি থাকে তাহলে কী হবে, পজিটিভ থেকে ধনাত্মক আধানটা বেরিয়ে বিকর্ষণের জন্য বেরিয়ে দূরে চলে আসার পর যখন সে নেগেটিভের কাছাকাছি এলো তখন সে আকর্ষণ বল অনুভব করবে। আকর্ষণ বল অনুভব করলে কী হবে, সে আস্তে আস্তে ঋণাত্মকের দিকে যাবে, ফলে এর মধ্যে ঢুকবে, প্লাস থেকে বেরিয়ে মাইনাসের দিকে ঢুকবে। দেখো এখানে সেই ছবিটা আঁকা আছে, প্লাস থেকে বেরোচ্ছে মাইনাসের দিকে যাচ্ছে, প্লাস থেকে বেরোচ্ছে মাইনাসের দিকে যাচ্ছে। এই হচ্ছে তোমার দুটো বিন্দু আধান সমান ও বিপরীত প্রকৃতির, তাদের জন্য তড়িৎ বলরেখা। ওকে, আচ্ছা, আমরা নেক্সট যে টপিকে যাব সেটা হচ্ছে একটি আহিত পরিবাহী নিকট বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। মানে ধরো তুমি একটা স্ফেরিক্যাল কন্ডাক্টিং সারফেস নিয়েছো, সেটা হলোও হতে পারে বা তুমি নিরেটও নিতে পারো। হ্যাঁ,
এরকম যদি একটা এই যে স্ফেরিক্যাল শেপের একটা যদি কন্ডাক্টিং সারফেস নাও এবং তাকে পুরো পুরো স্ফিয়ারটাকে যদি ক্যাপিটাল কিউ চার্জ দ্বারা তুমি চার্জ করো অর্থাৎ আহিত করো, তাহলে তার খুব নিয়ারেস্ট পয়েন্ট, দেখো পি পয়েন্টটা নিয়েছি, হুইচ ইজ ভেরি নিয়ারেস্ট টু দ্য স্ফেরিক্যাল সারফেসের খুব কাছে একটা পি বিন্দু না হচ্ছে, সেই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। তাহলে সেটা কি করে বের করবে? দেখো আমরা কি করেছি, একটা আর রেডিয়াসের একটা স্ফিয়ার কল্পনা করেছি এবং পুরো চার্জকে সেই কন্ডাক্টিং স্ফিয়ারের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিক নিয়মেই কন্ডাক্টরের পুরো আউটার সারফেস যেটা, অর্থাৎ তার যে কী বলে ওটাকে পৃষ্ঠতলের মধ্যে পুরো চার্জটা ডিস্ট্রিবিউট হয়েছে। আমরা প্রথম অধ্যায়ে এই পড়াটা পড়েছি যে চার্জ কিন্তু সবসময় পৃষ্ঠতলে অবস্থান করে, তাহলে এখানেও পৃষ্ঠতলে অবস্থান করলো। এইবার কি হলো, আমরা যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করছি সেই পি বিন্দুটা কিন্তু গোলকের ঠিক বাইরে আছে। তা মনে রাখবে, যখন কোনো এরকম গোলকীয় বস্তুর আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য বের করতে দেওয়া হয়, সব সময় মনে রাখবে যে সেক্ষেত্রে তার আধানটা তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে বলে ধরে নেওয়া হয়। অবশ্যই সেক্ষেত্রে যে বিন্দুতে প্রাবল্য বের করছো সেই বিন্দুটা গোলকের বাইরে থাকতে হবে। মনে রাখবে, এই পি বিন্দুটা যদি গোলকের ভেতরে থাকতো তাহলে আমি এই ধরাটা ধরতে পারতাম না। কি ধরা? না পুরো গোলকের যে আধানটা দেওয়া হয়েছে সেই আধানটা তার কেন্দ্র ওতে কেন্দ্রীভূত আছে ধরে নেওয়া হচ্ছে। এটা ধরে নিলে কী হয়, আমাদের ক্যালকুলেশন করাটা অনেক সহজ হয়ে যায়। আমরা তো জানি তাহলে সেটা একটা বিন্দু আধানের ন্যায় কাজ করছে, কারণ পুরো আধানটাই তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। ফলে ও বিন্দুতে যে আধানটুকু আছে সেটা একটা বিন্দু আধানের ন্যায় কাজ করছে। ফলে ও বিন্দুতে কিউ আধানের জন্য পি বিন্দুতে আমি প্রাবল্য বের করছি। দেখো ও পি বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য, সেটা কী হবে, বাই ফর্মুলা আমরা লিখতেই পারি যে 1/4πε Q/r²। একটু আগে প্রথমেই আমি এটা দেখিয়েছি Q/r² হয়, তো Q/r জায়গায় এখানে ও পিটা নিল। এবার খেয়াল করে দেখো পিটা একদম সারফেসের খুব কাছে, ফলে ওপিটা রেডিয়াসের কাছাকাছি, মানে আমি তাহলে রেডিয়াস ধরে নিতেই পারি। ফলে ওপি স্কোয়ারের জায়গায় আমি r² বসিয়ে দিলাম। এইবারে কি করলাম, আমার যে কিউ আধানটা আছে না, সেই কিউ আধানটাকে তলমাত্রিক ঘনত্ব দিয়ে এক্সপ্রেস করলাম। কি জানি আমরা, তলমাত্রিক ঘনত্ব ইকুয়াল টু মোট আধান বাই পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr²। সেইখান থেকে কিউ ইকুয়াল টু বের করে নিয়ে আমরা এখানে কিউ এর মানটা বসিয়ে দিচ্ছি। দেখো 1/4πε, কিউ এর জায়গায় বসছে 4πr² ইন্টু সিগমা ডিভাইডেড বাই r² ফর্মুলাতে ছিল। 4π কাটলো, r² কাটলো, ফলে পড়ে থাকলো উপরে সিগমা নিচে এপসাইলন। ফলে ই ইকুয়াল টু হয়ে গেল তলমাত্রিক ঘনত্ব বাই পারমিটিভিটি অফ মিডিয়াম। এইটা একটা বিখ্যাত সূত্র। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করে দেখো, এত কিছু করার পরে আলটিমেটলি যেটা এলো একটা কনস্ট্যান্ট ভ্যালু। সিগমা ইজ এ কনস্ট্যান্ট অ্যান্ড এপসিলন অলসো এ কনস্ট্যান্ট। সো ই ইজ এ কনস্ট্যান্ট, অর্থাৎ একটা স্থির মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তুমি কিন্তু সমস্ত বিন্দুতে, সে এইখানে পিটা এখানেই নাও বা এখানে নাও বা এখানে কাছাকাছি থাকলেই, যে কোনো জায়গায় থাকুক না কেন, সব ক্ষেত্রেই কিন্তু তলমাত্রিক ঘনত্বকে পারমিটিভিটি দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেয়ে যাচ্ছি, যা কিনা স্থির মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এই হচ্ছে তড়িৎ। আর এই যে ফর্মুলা, এইটাকে বলা হয় কুলম্বের উপপাদ্য। কুলম্বের সূত্র নয় কিন্তু, এটাকে বলা হয় কুলম্বের উপপাদ্য। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই থিওরিটিক্যাল এইটুকুনো পড়ানোর সঙ্গে সঙ্গে দেখো, ফিজিক্সে ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি সলভ না করো তাহলে কিন্তু ফিজিক্সটা অসম্পূর্ণ থেকে যায়। সেই কারণে আমি ঠিক করেছি এইবার থেকে আমি কিছুটা থিওরিটিক্যাল পড়ানোর পর একটা দুটো অঙ্ক আমি তোমাদের সলভ করে দেবো। আজকেও সেইটাই করেছি আমি। কুলম্ব ফোর্সের ওপর বেস করে এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ওপর বেস করে আমি একটা অঙ্ক তোমাদের জন্য করে দিচ্ছি, ইম্পর্টেন্ট অঙ্কটা অবভিয়াসলি। দেখো, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, ভালো অঙ্ক, দেখে নাও। গাণিতিক সমস্যাটায় বলা হয়েছে 80 mg ফর মিলিগ্রাম, 80 মিলিগ্রাম ভরের একটি দোলক পিণ্ড 2 × 10⁻⁸ কুলম্ব আধান বহন করে। একটি 2 × 10⁴ ভোল্ট পার মিটার অনুভূমিক তড়িৎ ক্ষেত্রে দোলক পিণ্ডটি স্থির আছে। দোলকটির সুতোর টান ও উল্লম্বের সঙ্গে সুতোর কোণ নির্ণয় করো। প্রদত্ত G = 10 মিটার/সেকেন্ড²। দেখো, আমি এখানে দুটো ফিগার টেনেছি। ফিগার 1 কি, একটা দোলকপিণ্ড সুতো দিয়ে ঝোলানো আছে, সেক্ষেত্রে এর মধ্যে চার্জও আছে, কিউ অ্যামাউন্ট অফ চার্জও আছে। কিন্তু আমি যতক্ষণ তড়িৎ ক্ষেত্র আমি অ্যাপ্লাই না করছি,
তাহলে তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই না করলে কিউ কোনো বল অনুভব করবে না, ফলে সে একদম সুতো দিয়ে উল্লম্বভাবে ভার্টিক্যালি সে ঝুলবে। কিন্তু পরের ছবিটার দিকে তাকাও, যে মুহূর্তে আমি কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র আমি একটা অ্যাপ্লাই করেছি এবং ইটা দেখো বলে দিয়েছে ইটা কিন্তু হচ্ছে উল্লম্ব দিকে, সেই জন্য এর দিকটা হচ্ছে এই দিকে দিলাম উল্লম্ব দিকে। যেই মুহূর্তে আমি একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিয়েছি হুইচ ইজ নট ইকুয়াল টু জিরো, তখনই কিন্তু সে এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই অ্যামাউন্ট অফ ফোর্স কিন্তু সে ফিল করবে এবং তার দিকটা এইদিকে হবে উল্লম্ব, মানে যেদিকে অর্থাৎ ক্ষেত্র প্রাবল্য যেদিকে কাজ করছে ফোর্সও সেদিকেই কাজ করবে, সেই কারণে এই দিকে সে একটা ফোর্স ফিল করলো। যখনই সে ফোর্স ফিল করলো তখন সে আর উল্লম্বভাবে থাকতে পারছে না, ভার্টিক্যালি থাকতে পারছে না, কিছুটা সরে এলো। এবার সরে আসার পর সে ব্যালেন্স করবে কি করে? দেখো এখানে শুধুমাত্র এই কুলম্ব ফোর্সটাই নেই, আরও কতগুলো ফোর্স এখানে আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বস্তুটির ওজন সবসময় গ্র্যাভিটির জন্য নিচের দিকে কাজ করছে, হুইচ ইজ mg, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আরেকটা জিনিসও এখানে কাজ করছে, সেটা হচ্ছে সুতোর টান। যে সুতোটা দিয়ে ঝোলানো আছে তার একটা টান কিন্তু এই দিকে কাজ করছে। আমি ধরে নিচ্ছি সুতো এই সমস্ত বলের প্রভাবে সে তোমার দোলকটি থিটা কোণে এসে ব্যালেন্স করলো। যখনই থিটা কোণে এসে ব্যালেন্স করলো তখন সুতোর টানটি এই দিকে ডিরেক্টেড, যেদিকে আমি দেখাচ্ছি টি এর, তখন দুটো, এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। টি এর দুটো উপাংশ নয়, একটা উপাংশ উপরের দিকে কাজ করছে, একটা উপাংশ উপরের দিকে কাজ করছে থিটার দিকে টি কস থিটা, জানো ক্লাস 11-এ পড়েছো। আরেকটি উপাংশ অনুভূমিক দিকে টি সাইন থিটা। এবার যেহেতু তুমি বলছো এটা সাম্যাবস্থায় আছে, ই কিউ সব দেওয়া আছে, যেহেতু সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থা মানে কি যে ফোর্সগুলো অপোজিট ডাইরেকশনে তারা ইকুয়াল, সেই জন্য সাম্যাবস্থা। নেট ফোর্স জিরো, অর্থাৎ এমজির সাথে টি কস থিটা সমান হবে আর টি সাইন থিটার সাথে কিউই সমান হবে। সেটাই দেখো লিখে ফেলেছি, টি সাইন থিটা ইকুয়াল টু কিউই আর টি কস থিটা ইকুয়াল টু এমজি। এবার ভেরি সিম্পল, 1কে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, দিয়ে কী আসছে ট্যান থিটা ইকুয়াল টু কিউই বাই এমজি। এটাকেই তুমি ফর্মুলার সময় মনে রাখতে পারো। এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর কম্পিটিটিভ এক্সামে থাকে, কিছুই করি। নেক্সট টাইম আমি কী করছি, মানগুলো বসিয়েছি, দিয়ে থিটার ভ্যালুটা পেয়ে গেলাম। এইবার থিটার ভ্যালু যে পেয়ে গেলে এবার সুতোর টান বের করতে বলা হয়েছে। তুমি 1 অথবা 2 যে কোনো একটা ইকুয়েশনে থিটার মানটা বসিয়ে দাও, দিয়ে তো আমি যেমন 1-এ বসিয়েছি, 2-এ বসালেও হবে। তো 1 নম্বর ইকুয়েশনে আমি থিটার মান বসিয়েছি, সেখান থেকে টি এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এই হলো আজকে আমাদের টোটাল যে ক্লাস, এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখলাম। তোমরা ভালো করে একটু অবশ্যই পড়াগুলো দেখো। আমার তোমাদের কাছে আমার যে মেসেজটা থাকবে, দেখো ফিজিক্স এমনই একটা সাবজেক্ট, আমি ডিফিকাল্টও বলতে চাইছি না আবার ইজিও বলতে চাইছি না, বাট ফেস টু ফেস আমরা যদি মিট না করতে পারি, স্কুলের যে ক্লাসরুম সেখানে যদি আমরা একত্রিত হতে না পারি, তাহলে সমস্যা যেটা হচ্ছে যে তোমাদের যে না বোঝার জায়গাটা সেইটা ক্ল্যারিফাই করা যাচ্ছে না। কিন্তু দেখো সিচুয়েশানটা একটু বোঝার চেষ্টা করো। আমরা এই মুহূর্তে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তা অবভিয়াসলি তোমরা যতটুকু পাচ্ছ, যেখান থেকে পাচ্ছ, তোমরা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করো। তোমরা যদি নিজেরা এফোর্ট না দাও তাহলে একটা আরও কঠিন সময় তোমাদের জন্য, অবভিয়াসলি আমাদের জন্যও কিন্তু ওয়েট করছে। তোমাদের এফোর্টটা এতদিন একটা সিস্টেমের মধ্যে যা ছিল তার থেকে কয়েক গুণ বাড়িয়ে ফেলতে হবে। যেভাবেই হোক তোমরা মানে কি বলবো, গেইন করো। তোমরা যে জ্ঞানটুকু আমরা দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন মিডিয়াতে, তোমরা কিন্তু সেগুলো নেওয়ার চেষ্টা করো। একেবারে যদি হাত গুটিয়ে বসে থাকো, যদি তোমরা অ্যাক্টিভ না হও, তাহলে কিন্তু আরও কঠিন সময় তোমাদের জন্য ওয়েট করছে, সেটা মাথায় রেখো। আজ আমি এই বলে আমার ক্লাস শেষ করছি, তোমরা একটুখানি ফলো করো।